একাদশ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি কাজী মোহাম্মদ আসিফ রিয়াজ, প্রভাষক, দর্শন বিভাগ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে যুক্তিবিদ্যা বিষয়টি পড়াবো। আমরা যুক্তিবিদ্যার সাময়িক পরীক্ষার সিলেবাসটা যদি একটু দেখে নিই, সেক্ষেত্রে প্রথম পত্র থেকে থাকবে কিছু, আর দ্বিতীয় পত্র থেকে কিছু অংশ থাকবে। প্রথম পত্রে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি, দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, চতুর্থ অধ্যায় বিধেয়ক, পঞ্চম অধ্যায় অনুমান। এই 5টা অধ্যায় প্রথম পত্র থেকে তোমাদের সাময়িক পরীক্ষায় থাকবে। আর দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, চতুর্থ অধ্যায় প্রকল্প। তোমাদের এই বিষয়টা যুক্তিবিদ্যা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। উচ্চ মাধ্যমিক লেভেলে এই যুক্তিবিদ্যা কি জিনিস, যুক্তিবিদ্যা আমরা কেন করব, যুক্তিবিদ্যা পরিচিতি প্রথম অধ্যায়ে দেওয়া আছে যুক্তিবিদ্যা পরিচিতি। আমি আলোচনা করব তোমাদের সাথে আজকে অল্প বিষয়ে আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তির উপাদান, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কিছু অংশ আজকে আলোচনা করব। আর এই অধ্যায়ে আমরা যা যা পাবো: পদ ও বাক্য, পদ ও শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, পদের ব্যাখ্যার্থ ও যথার্থ, পদের প্রকারভেদ, বাক্য ও যুক্তিবাক্য, অবধারণ ও যুক্তিবাক্য মধ্যে সম্পর্ক, যুক্তিবাক্যের গঠন, বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, পদের ব্যাপ্তি ও এর নিয়ম। আমাদের হয়তো বা একটু অন্যরকম মনে হতে পারে, আমরা পদ, শব্দ, বাক্য, শব্দের শ্রেণী বিভাগ এই জিনিসগুলো পড়তেছি। হ্যাঁ, আমরা তো এই জিনিসগুলো বাংলা বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রে পড়েছি। দেখা যাক আমরা কি পড়ি। যুক্তিবিদ্যার আমাদের এই জিনিসটা জানতে হবে প্রধান আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় মানে আমরা যুক্তিবিদ্যায় কি নিয়ে আলোচনা করি। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় বা পরিধি যদি বলি, বা আলোচনার বিষয়বস্তু কি, যুক্তি পদ্ধতি বা অনুমান, এটাই হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমান হচ্ছে এক প্রকার চিন্তা বা মানসিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা মানুষ এক ধরনের চিন্তা করি কোনো বিষয় নিয়ে, তখন যে মানসিক প্রক্রিয়া বা চিন্তা হয় সেটা হচ্ছে অনুমান। যেমন আমি আমার রুমের বাইরে শব্দ শুনে মনে করলাম কেউ নিশ্চয় কাজ করছে, কিছু একটা শব্দ, অনুমান করা, এটা একটা চিন্তা। কিন্তু যখন এই অনুমান আমরা ভাষায় প্রকাশিত হয় তখনই তাকে বলে যুক্তি। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানে যুক্তিবিদ্যায় যা কিছু নিয়ে আলোচনা সবগুলো হচ্ছে যুক্তি কেন্দ্রিক। আর বিষয় হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন থাকলো যুক্তি এই আর যুক্তিবিদ্যা এই দুটা বিষয়ের, তার যুক্তি শব্দের ইংরেজি আর যুক্তিবিদ্যা শব্দের ইংরেজি, এই দুটা কি, তোমাদের এটা কাজ থাকলো। তাই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি, তাহলে অনুমান বা যুক্তির প্রকৃতি বলতে দেখতে কিরকম, গঠন, নিয়ম ইত্যাদি বোঝার জন্য এর উপাদানগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। এই অধ্যায়ের নাম হচ্ছে যুক্তি উপাদান, অর্থাৎ একটা যুক্তির কি কি উপাদান থাকতে পারে। তাই আমাদের যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় যেটা অনুমান বা যুক্তি,
তার প্রকৃতি, নিয়ম, গঠন ইত্যাদি বোঝার জন্য উপাদানগুলি সম্পর্কে আমাদের সাধারণ ধারণা থাকা প্রয়োজন। এর উপাদানগুলো কি তাহলে? এর উপাদানগুলো হচ্ছে পদ, শব্দ, সংযোজক। সংযোজক হচ্ছে দুইটা জিনিসকে যেটা যোগ করে, সংযোজক। আপাতত আমরা এভাবেই বলছি। বাক্য, যুক্তি বাক্য, যুক্তি বাক্যের প্রকারভেদ, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এই বিষয়গুলাই হচ্ছে আসলে মূলত যুক্তির উপাদান। অর্থাৎ আমাদেরকে যদি যুক্তি বুঝতে হয় তাহলে যুক্তির উপাদানগুলোকে আগে বুঝতে হবে, না হলে কিন্তু আমরা যুক্তি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা পরিষ্কার হবে না। তাই জন্য মূলত আমাদের এই যুক্তির উপাদান নিয়ে আলোচনা করি আমরা এখানে। তাহলে যুক্তি উপাদানের মধ্যে আমরা যে বিষয়গুলো পাই তার মধ্যে হচ্ছে পদ ও বাক্য। পদ ও বাক্য হলো যুক্তির মূল উপাদান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি, আগে বলেছি, যুক্তি পদ্ধতি বা অনুমান। যুক্তি পদ্ধতি বিদ্যার প্রধান আলোচ্য বিষয় যুক্তি পদ্ধতি বা অনুমান। এবং অনুমান কি জিনিস সেটাও তোমরা জানো। যুক্তিবিদ্যা অনুমান বলতে যুক্তিবিদ্যায় ভাষায় প্রকাশিত অনুমানকে আমরা বুঝে থাকবো, অর্থাৎ যেটা চিন্তার মধ্যে আবদ্ধ থাকবে না, যেটা ভাষায় প্রকাশিত হবে, সেটাই হচ্ছে অনুমান বা যুক্তি। প্রত্যেক যুক্তি দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত হয়। আমরা কথা বলি যুক্তি দাও, তোমার কথার পিছনে কি যুক্তি? তখন আমরা কিন্তু এক বা একাধিক যুক্তি বা দুই বা ততোধিক যুক্তি দিয়ে থাকি। সেই ক্ষেত্রে যুক্তি তৈরি হতে প্রত্যেক যুক্তি দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত হয়। যুক্তি বাক্যে বাক্য বলতে কিন্তু সাধারণ বাক্যকে, সাধারণ ব্যাকরণের বাক্যকে বোঝায় না। এটাই আমি প্রথমে বলছিলাম, মানে পদ বলছি, শব্দ বলছি, বাক্য বলছি, এগুলো তো আমরা ব্যাকরণে পড়ছি। তাহলে এই সাধারণ ব্যাকরণের বাক্য আর যুক্তিবিদ্যার বাক্য কি এক? না, সাধারণ ব্যাকরণের বাক্য আর যুক্তিবিদ্যার বাক্যের মধ্যে পার্থক্য রয়েছে, যা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু একটু সামান্য কিছু যদি দেখি, সাধারণ বাক্যের ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিধেয়। এটা আমরা সবাই জানি, আমরা যারা ব্যাকরণ পড়েছি। আর কিন্তু যুক্তি বাক্যের তিনটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা সংযোজক, একটা বিধেয়। একটা উদ্দেশ্য, একটা সংযোজক, একটা বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়কে যেটা সংযোজন করে সেটাই হচ্ছে সংযোজক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাধারণ বাক্যের সাথে যুক্তি বাক্যের একটা তফাৎ কিন্তু রয়েছে। আমাদের এটা এটা এই ক্লাসটা হচ্ছে প্রাইমারি আলোচনা, তাই জন্য আমরা এখানে খুব হালকা করে বোঝার চেষ্টা করব। আর কোনো কিছু না বুঝে থাকলে আমরা কমেন্ট করে আমাকে জানাবা। আর সাধারণ বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে তফাৎ কি, এটা হালকা করে আমরা এখানে দেখতেছি। তফাৎটা সাধারণ বাক্যে উদ্দেশ্য বিধেয় থাকে, আর যুক্তি বাক্যে উদ্দেশ্য সংযোজক এবং বিধেয় থাকে। আমরা পরবর্তীতে সাধারণ বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে তফাৎটা আলোচনা করব। তাহলে আমি পদ ও বাক্য নিয়ে আলোচনা করছি। কেন? পদ বা বাক্য হচ্ছে যুক্তির মূল উপাদান। যুক্তি দিতে গেলে আমার লাগবে বাক্য। বাক্য বলতে যুক্তি বাক্য, আর যুক্তি বাক্যের মধ্যে আমরা পাই পদ। কিভাবে? সকল, এটা যুক্তি যদি আমরা দিই, সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এই যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্যের সংখ্যা কয়টা? তিনটা। সকল জীব হয় মরণশীল, এটা একটা। সকল মানুষ হয় জীব, এটা একটা। এবং সুতরাং সকল মানুষ হয় মরণশীল, এটা একটা। অর্থাৎ আলোচ্য অনুমান বা যুক্তিতে যুক্তি বাক্যের সংখ্যা তাহলে কয়টা? তিনটি। আমরা বলছিলাম একটা যুক্তির ক্ষেত্রে দুই বা ততোধিক যুক্তি বাক্য থাকে।
প্রত্যেক যুক্তি বাক্য কিন্তু আবার দুইটি পদের সমন্বয়ে গঠিত। যুক্তি বাক্যের ক্ষেত্রে তিনটা অংশ থাকে, কিন্তু পদ থাকে কিন্তু দুইটা। এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য, বিধেয়, পদ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। আমরা একটু দেখি। সুতরাং পদ ছাড়া যুক্তি বাক্য সম্ভব নয়। আমরা পদ নিয়ে কেন আলোচনা করছি? কারণ হচ্ছে পদ ছাড়া কিন্তু যুক্তি বাক্য সম্ভব নয়। আর যুক্তি বাক্য না হলে যুক্তি হবে না, আর যুক্তি না হলে যুক্তিবিদ্যার যে প্রধান আলোচ্য বিষয় যুক্তি, তা আর আলোচনা হবে না। তাই আমাদেরকে যুক্তির উপাদান হিসেবে পদকে আলোচনা করতে হয়। তাই যুক্তিবিদ্যায় কোনো যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করতে হলে অবশ্যই পদ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। উপরের যেই যুক্তি, সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, সুতরাং সকল মানুষ হয় মরণশীল, এই যুক্তিটি বৈধ নাকি অবৈধ জানার জন্য আমাদের কিন্তু পদ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি তাহলে পদ কি, এই সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা তো ব্যাকরণে পড়েছি পদ কি, কিন্তু ব্যাকরণের পদ আর যুক্তি বাক্যের পদের মধ্যে কিছুটা তফাৎ অবশ্যই থাকবে। ইংরেজি টার্ম শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে পদ। টার্ম, TERM, টার্ম শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে পদ। টার্ম শব্দটি এসেছে আবার ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। যার অর্থ হচ্ছে কি প্রান্ত বা সীমা, সীমা বা প্রান্ত। সুতরাং আমরা যদি উৎপত্তি কত দিক থেকে বলতে পারি, কোন যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থানকারী শব্দ বা শব্দসমূহ হচ্ছে পদ। কেন? কারণ টার্ম শব্দটি আসছে ল্যাটিন শব্দ টার্মিনাস, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। তাহলে কোন যুক্তি বাক্যে যদি দুই প্রান্তে অবস্থান করে সেই শব্দ বা শব্দসমূহ হচ্ছে পদ। উল্লেখ্য, কোন যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থানকারী শব্দ বা শব্দসমূহ হচ্ছে ওই যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়। একটা উদাহরণের মাধ্যমে যদি বলি, রাজু হয় চালাক, এইখানে রাজু কিন্তু এই যুক্তি বাক্যের বাম প্রান্তে অবস্থিত, আর চালাক শব্দটি সর্ব ডানে, তার ডান প্রান্তে অবস্থিত, প্রান্তে বা সীমায়। রাজু হচ্ছে বাম প্রান্তে আর চালাক শব্দটা ডান প্রান্তে অবস্থিত। আমরা যদি উৎপত্তিগত দিকটিকে পদের সংজ্ঞায়ন করি, সেক্ষেত্রে আমরা পাই যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থানকারী শব্দ বা শব্দসমূহ হচ্ছে পদ। এখন এখানে এই উদাহরণে রাজু এবং চালাক, রাজু হচ্ছে বাম প্রান্তে এবং চালাক শব্দ ডান প্রান্তে, তাহলে শব্দ এই রাজু এবং চালাক এই শব্দ দুইটা পদ, এবং এদেরকে আমরা উদ্দেশ্য এবং বিধেয় আকারে রয়েছে দুইটা শব্দ। যুক্তিবিদ জোসেফ পদের সংজ্ঞা দিতে গিয়ে সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। যেসব শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। খুবই সুন্দর। যেসব শব্দ সমষ্টি নিজে নিজেই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। পদ যে শব্দগুলা যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাই পদ। এটা হচ্ছে, এর আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে, কিন্তু উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারলে তাকে আমরা যুক্তিবিদ জোসেফ বলতেছেন তাকে পদ। সুতরাং যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে তাকে
পদ বলে। সুতরাং যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে তাকে পদ বলে। অর্থাৎ যদি কোন শব্দ বা শব্দ সমষ্টি একটা যুক্তি বাক্যের প্রান্তে বসে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার যোগ্য হয় এবং তা নিজেই অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া তাকে আমরা পদ বলছি। যেমন মানুষ, বই, এইসব গুলো হচ্ছে পদ। যেমন বললাম মানুষ হয় মরণশীল, তাহলে মানুষ শব্দটা এখানে অন্য কোনো শব্দের কিন্তু সাহায্য নেই এবং এটা হচ্ছে উদ্দেশ্য। তো আজকে এতটুকু, অল্প করে আলোচনা, প্রথম ক্লাস যেহেতু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।